তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। তোমরা সকলেই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের সেশনে কি রয়েছে। একদম উদ্ভিদ চলন পার্ট 2, অর্থাৎ মাধ্যমিক জীবন বিজ্ঞানের আজকের এই সেশনে আমাদের উদ্ভিদ চলন থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি স্ট্রাকচার রয়েছে যেটা একবার দেখে নিলেই আমাদের সমস্ত উদ্ভিদ চলন জল। দেখো, যাতে তোমাদের সুবিধা হয় তাই অবশ্যই আমরা একটা পেজের মধ্যে পুরো স্ট্রাকচারটাকে করেছি এবং তোমাদেরকে একদম ধরে ধরে বিষয়টিকে বোঝাবো, যাতে এই একটা ভিডিও দেখার পর এই উদ্ভিদ চলন থেকে আসা সমস্ত প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারো এবং ভবিষ্যতে গিয়েও তুমি কাউকে এই বিষয়ে নলেজ দান করতে পারো। দেখো, উদ্ভিদ চলন ও গমন প্রধানত দুই প্রকার। এক, সম্পূর্ণ দেহের চলন, আরেকটি দেহের অংশের চলন। তাহলে প্রথমেই আমাদের মনে যদি প্রশ্ন ওঠে যে উদ্ভিদ চলন ও গমন কয় প্রকার? দুই প্রকার। এক, সামগ্রিক চলন, আরেকটি বক্র চলন। স্যার, সামগ্রিক চলন মানে কি? সম্পূর্ণ উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে গমন করলে তাকে আমরা বলি সামগ্রিক চলন। আর স্যার, বক্র চলন আমরা আগের সেশনেই বুঝে গেছি যে উদ্ভিদ একটা জায়গায় স্থির থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে আমরা বক্র চলন বলি। তাই এখানে লেখা রয়েছে দেহের অংশের চলন। তাহলে উদ্ভিদের চলন ও গমন কয় প্রকার? দুই প্রকার। এক, সম্পূর্ণ দেহের চলন, আর এক দেহের অংশের চলন। স্যার, এটা একদম জল। এরপর বিষয়টিকে একটু ভালো করে মন দিয়ে বুঝবে। এখন একটা আর এটা, যে কোনো একটার ক্ষেত্রে যা হবে দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই হবে। স্যার, মানেটা ঠিক বুঝতে পারলাম না। দেখো, সম্পূর্ণ দেহের চলন আবার দুই প্রকার, এক আর দুই। এখন প্রথমেরটি কি রয়েছে? স্বতঃস্ফূর্ত চলন। কিসের প্রভাবে হচ্ছে? অভ্যন্তরীণ উদ্দীপনার প্রভাবে। তাহলে একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনার প্রভাবে স্বতঃস্ফূর্ত চলন, আরেকটি কি? বাহ্যিক উদ্দীপনার প্রভাবে ট্যাকটিক চলন। স্যার, বুঝলাম। আপনি আগের সেশনে আমাদেরকে বুঝিয়েছিলেন যে অভ্যন্তরীণ উদ্দীপকের সাহায্যে অভ্যন্তরীণ উদ্দীপনা একদম ক্রিয়েট হয়, আর বাহ্যিক উদ্দীপনার সাহায্যে আমাদের বাহ্যিক উদ্দীপনা সৃষ্টি হয়। এখন এই বাহ্যিক উদ্দীপনার সাহায্যে ট্যাকটিক চলন আর অভ্যন্তরীণ উদ্দীপনার সাহায্যে স্বতঃস্ফূর্ত চলন। স্যার, বুঝে গেছি। এখন তোমরা এই জিনিসটাকেই এখানেও ফলো করো। দেখো, এখানে বক্র চলনকেও আবার আমরা দুই ভাগে ভাগ করছি। এক, স্বতঃস্ফূর্ত চলন, আরেকটি কি রয়েছে? একদম আবিষ্ট চলন বা বাহ্যিক উদ্দীপনার সাহায্যে চলন, আর এটা অভ্যন্তরীণ উদ্দীপনার সাহায্যে চলন। তাহলে আমরা বিষয়টা কি বুঝলাম? উদ্ভিদ চলন ও গমন, একদম উদ্ভিদ চলন ও গমন প্রধানত দুই প্রকার। এক, সম্পূর্ণ দেহের চলন, আর দুই, বক্র চলন বা দেহের অংশের চলন। এটাকেও আমরা দুই ভাগে ভাগ করলাম। এক,
ট্যাকটিক চলন যেটা বাহ্যিক উদ্দীপনার সাহায্যে হয়, আর একটি স্বতঃস্ফূর্ত চলন যেটা অভ্যন্তরীণ উদ্দীপনার সাহায্যে হয়। সেম জিনিস এখানেও, স্বতঃস্ফূর্ত চলন যেটা একদম অভ্যন্তরীণ উদ্দীপনার সাহায্যে হচ্ছে, আর এখানে আবিষ্ঠ চলন যেটা একদম বাহ্যিক উদ্দীপনার সাহায্যে হচ্ছে। এরপর আমরা কি কি পড়েছিলাম? এক, ট্যাকটিক চলন যেটা কি সামগ্রিক চলন, তার মধ্যে কিসের প্রভাবে হয়? বাহ্যিক উদ্দীপনার সাহায্যে। আর এখানেও কি রয়েছে? একদম দেহের অংশের চলনের মধ্যে বাহ্যিক উদ্দীপনার সাহায্যে হয় ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। তাহলে এই তিনটেই কি বাহ্যিক উদ্দীপনার সাহায্যে একটা উদ্ভিদের সমগ্র দেহের চলন, আরেকটি উদ্ভিদের কিছু অংশের চলন। ক্লিয়ার? এছাড়া কি রয়েছে? একদম এখানে স্বতঃস্ফূর্ত, এখানেও স্বতঃস্ফূর্ত। এখানে কি কি রয়েছে? একদম প্রোটোপ্লাজমীয় চলন, সিলিয়ারি চলন আর অ্যামিবয়েড চলন। এগুলো সবই কি অভ্যন্তরীণ উদ্দীপনার সাহায্যে সমগ্র উদ্ভিদ দেহের চলন। আর এখানে কি রয়েছে? বৃদ্ধিজ চলন আর রসস্ফীতিজনিত প্রকরণ চলন। কি কি বললাম? প্রকরণ চলন, রসস্ফীতিজনিত চলন। এগুলো সব কিসের জন্য হয়? একদম অভ্যন্তরীণ উদ্দীপনার সাহায্যে। আশা করছি এই ভাগটা ক্লিয়ার। একবার নিজের চোখ বন্ধ করে একবার মনে মনে বিষয়টিকে বলে নাও যে উদ্ভিদ চলন দুই প্রকার, সেই দুটোরও আবার দুটি করে ভাগ রয়েছে, একটা অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। এবং অভ্যন্তরীণের মধ্যে কি কি রয়েছে, বাহ্যিকের মধ্যে কি কি রয়েছে, দুটো সেকশানে আগে মাথায় গেঁথে নাও। তারপর এইগুলো কাকে বলে এবং উদাহরণ আমরা দেখব। একদম প্রথমে আমরা যেগুলোকে কাকে বলে জানি সেগুলোর দিকে ফোকাস করব। যেমন ট্যাকটিক চলন কাকে বলে আমরা জানি। ফোটোট্যাকটিক চলন আমরা কি জানি? আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হলে তখন তাকে আমরা কি বলবো? ফোটোট্যাকটিক চলন। থার্মো মানে কি? উষ্ণতা। কেমো মানে কি? রাসায়নিক পদার্থের আকর্ষণে। তারপর কি রয়েছে? হাইড্রো মানে কি? জল। গ্যালভানো মানে কি? বৈদ্যুতিন শক্তির প্রভাবে। আর রিওট্যাকটিক মানে কি? জলস্রোতের তারতম্যের প্রভাবে। এগুলো আমরা অলরেডি আগের ভিডিওতে কিন্তু ডিসকাস করে দিয়েছি। এখন এখানে আমরা উদাহরণগুলোকে বুঝব। দেখো, ফোটোট্যাকটিক অলরেডি আমরা জানি বিভিন্ন শৈবাল, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম ইত্যাদি। থার্মোট্যাকটিকে কি রয়েছে? পাতা শ্যাওলার পাতার কোষ। এরপর দেখো কি রয়েছে? কেমোট্যাকটিক। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। কি বললাম? বারবার পরীক্ষায় আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফান গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটাকে আমরা কি বলবো? কেমোট্যাকটিক চলন। রাসায়নিক পদার্থের আকর্ষণে উদ্ভিদের এই প্রকারের চলন দেখা যায়। ফান গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। ক্লিয়ার? কেমোট্যাকটিক চলন। এরপর হাইড্রোট্যাকটিকে কি রয়েছে? শৈবাল। এবং গ্যালভানোট্যাকটিকেও কি রয়েছে? শৈবাল। এছাড়া রিওট্যাকটিক চলন কোথায় দেখা যায়? কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে। এই অংশটা ভালো করে রেডি করে রাখবে, তার মধ্যে এই তিনটে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর চলে আসো একদম ট্রপিক চলন। আমরা ট্রপিক চলন কি পড়েছিলাম? উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন। ক্লিয়ার? এখন ফোটোট্রপিক মানে কি? একদম আলোক
উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের বক্রচলন হলে তাকে আমরা কি বলি? ফটোট্রফিক। এটা কোথায় দেখা যায়? একদম কাণ্ডের অগ্রভাগে। কাণ্ডের অগ্রভাগের আলোকের দিকে চলন হলো ফটোট্রফিক চলনের উদাহরণ। কাণ্ডের অগ্রভাগের আলোকের দিকে চলন। ক্লিয়ার হলো? এরপর হাইড্রোট্রপিক। হাইড্রো মানে কি? জল। উদ্ভিদের কোন অংশ জলের গতিপথের দিকে অগ্রসর হয়? সেটা হচ্ছে উদ্ভিদের মূল। তাহলে উদ্ভিদের মূলের অগ্রভাগের জলের দিকে চলন হলো হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। এরপর কি রয়েছে? জিওট্রপিক চলন। দেখো, উদ্ভিদের যে দেহ অংশ সেটা কি রয়েছে? মূল। এই মূলের অগ্রভাগের অভিকর্ষের দিকে চলন হলো জিওট্রপিক চলন। উদ্ভিদের মূল সর্বদাই অভিকর্ষের টানে মাটির নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে ধাবিত হয়। এটাই জিওট্রপিক চলন। এখন উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যেমন প্রবেশ করে, এটা হলো অনুকূল বা পজিটিভ জিওট্রপিক। আর প্রতিকূল বা নেগেটিভ কি হবে তাহলে? এই মূলের বিপরীত দিকে কি রয়েছে? কাণ্ড। তাহলে উদ্ভিদের কাণ্ড অভিকর্ষের বিপরীত দিকে বাড়তে থাকে। এটাকে আমরা বলি প্রতিকূল জিওট্রপিক চলন বা নেগেটিভ জিওট্রপিক চলন। আশা করছি জিওট্রপিক চলন তোমাদের ক্লিয়ার। ফটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক। দেখো, মূলের অগ্রভাগের চলন দুটোই হতে পারে, হাইড্রোট্রপিক বা জিওট্রপিক। কিন্তু এখানে অনুকূল আর প্রতিকূল এটা যেন মাথায় থাকে। কাণ্ড কি? নেগেটিভ। আর মূল কি? একদম পজিটিভ জিওট্রপিক। এরপর দেখো কি রয়েছে? ন্যাস্টিক চলন। আমরা কি জানি যে উদ্দীপকের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে ন্যাস্টিক চলন বলে। তীব্রতা। এখন সূর্যমুখী কি রয়েছে? ফোটোন্যাস্টিক। ফোটো মানে কি? আলো। তাহলে আলোর তীব্রতা অনুসারে সূর্যমুখী ফুল ফোটে। ক্লিয়ার হলো? তাহলে ফোটোন্যাস্টিক, সূর্যমুখী। এরপর থার্মো। থার্মো মানে কি? উষ্ণতা। তাহলে উষ্ণতার তীব্রতা অনুসারে টিউলিপ ফুল ফোটে। ক্লিয়ার? এরপর কি রয়েছে? নিকটিন্যাস্টিক। নিকটিন্যাস্টিক মানে কি? এই দুটোর মিল, মানে যেখানে আলো এবং উষ্ণতা উভয়ের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন ঘটে। কোন কোন উদ্ভিদে দেখা যায়? সিম্বি গোত্রীয় উদ্ভিদে। কোথায়? সিম্বি গোত্রীয় উদ্ভিদের মধ্যে নিকটিন্যাস্টিক চলন দেখা যায়। এরপর রয়েছে কেমোন্যাস্টিক। কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। ন্যাস্টিক মানে কি? তীব্রতা। তাই রাসায়নিক পদার্থের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে আমরা কেমোন্যাস্টিক বলি। উদাহরণ কি রয়েছে? সূর্য শিশির, কলসপত্রী প্রভৃতি। এই সমস্ত উদ্ভিদের পাতা বা দেহের অংশ কোনো পোকামাকড় বা জীব জন্তুর সংস্পর্শে এলে এরা কি করে? এই পোকামাকড়গুলোকে নিজেদের শরীরে চেপে আটকে দেয়, যতক্ষণ না তাদের শরীরে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। অর্থাৎ কোনো পোকামাকড় এই সমস্ত উদ্ভিদের পাতায় বসলে তারা দুটি পাতা কি করে? বন্ধ করে নেয় এবং সেই পোকামাকড়টা মারা যায় এবং তাদের শরীরে থাকা রাসায়নিক পদার্থ সেই উদ্ভিদটি নিজের শারীরিক প্রয়োজনীয় কারণে ব্যবহার করে।
আশা করছি কেমোন্যাস্টিক চলন ক্লিয়ার। এরপর কি রয়েছে সিসমোন্যাস্টিক। দেখো সিস্ম মানে কি বলেছিলাম, স্পর্শ, অর্থাৎ যদি স্পর্শ, আঘাত বা ঘর্ষণের কারণে উদ্ভিদ অঙ্গের বক্রচলন ঘটে তখন তাকে আমরা কি বলি, সিসমোন্যাস্টিক। যেমন লজ্জাবতী, লজ্জাবতীর পাতায় স্পর্শ করলে বা আঘাত করলে পাতাগুলো কি হয়, নুইয়ে যায় বা বন্ধ হয়ে ঝিমিয়ে যায়। তো এখানে আমরা উদাহরণে কি লিখতে পারবো, সিসমোন্যাস্টিক চলনের উদাহরণে লজ্জাবতীর পাতা বা লজ্জাবতী আমরা লিখতে পারি। তো আশা করছি তোমাদের একদম ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের যে এক্সাম্পলগুলো সেগুলো ক্লিয়ার এই একটা পেজের মধ্যে। এখন তোমরা অবশ্যই একবার তোমাদের বইটা পড়বে, তাহলে পুরো বিষয়টা জল হয়ে যাবে। এখন আমাদের সামনে কি রয়েছে, প্রথমে আমরা এখানে দেখব স্বতঃস্ফূর্ত চলন, অর্থাৎ সামগ্রিক চলনের প্রথম যে পার্টটা সেটা কি রয়েছে, স্বতঃস্ফূর্ত চলনে প্রোটোপ্লাজমীয় চলন, সিলিয়ারি চলন এবং অ্যামিবয়েড চলন। এবং প্রোটোপ্লাজমীয় চলনের মধ্যে দেখো রোটেশন আর সার্কুলেশন রয়েছে, রোটেশন এবং সার্কুলেশন। এই সমস্ত কিছু আমরা কাকে বলে, উদাহরণ, এর সাথে সাথে বিষয়গুলোকে আমরা একটু ডিটেলসে বুঝব। আর কি রয়েছে এখানে, এই অংশতে দেখো এখানেও কি রয়েছে, স্বতঃস্ফূর্ত চলন, যেখানে বৃদ্ধিজ চলন, যেখানে নোটেশন, হাইপোন্যাস্টি এবং এপিন্যাস্টি। এছাড়া রয়েছে প্রকরণ চলন, যেটা রসস্ফীতিজনিত চলন, যেটা কোথায় দেখা যায়, বন চারালে। কি বললাম, বন চারালে কি দেখা যায়, রসস্ফীতিজনিত চলন, যেটাকে আমরা বলি প্রকরণ চলন। আচার্য জগদীশচন্দ্র বসু এই বনচারাল এবং লজ্জাবতীর পাতায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এরপর তাহলে প্রথমে আমরা বুঝব প্রোটোপ্লাজমীয় চলন। সেখানে দেখো দুটি ভাগ রয়েছে, এক রোটেশন আর এক সার্কুলেশন। ভালো করে বিষয়টা বুঝবে। সাইক্লোসিস অর্থাৎ প্রোটোপ্লাজমীয় চলন, এটাকে ইংরাজিতে কি বলা হয়, সাইক্লোসিস। এখন সজীব উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের, কি বললাম, সজীব উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনকে সাইক্লোসিস বলে। সজীব উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনকে সাইক্লোসিস বলে। এটি দুই প্রকারের হয়, আমরা অলরেডি দেখে নিয়েছি, রোটেশন ও সার্কুলেশন। এখন রোটেশন কাকে বলে আর সার্কুলেশন কাকে বলে, ভালো করে বিষয়টা বুঝবে। রোটেশন হলো পরিণত উদ্ভিদ কোষের, কি বললাম, পরিণত উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম যখন কেন্দ্রস্থ মানে কি কেন্দ্রে অবস্থিত বড় গহ্বরকে ঘিরে ঘড়ির কাঁটার অভিমুখে বা বিপরীতে ঘোরে তাকে রোটেশন বলে। কি বললাম, ভালো করে বুঝবে। একটি সজীব উদ্ভিদ কোষ সেটা পরিণত অবস্থায় রয়েছে এবং তার মধ্যে কেন্দ্রে একটি বড় কোষ গহ্বর রয়েছে, সেটাকে ঘিরে সাইটোপ্লাজম ঘড়ির কাঁটার অভিমুখে বা বিপরীত দিকে ঘুরছে, তখন তাকে আমরা কি বলবো, রোটেশন। আর যখন অপরিণত উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম একাধিক কোষ গহ্বরকে ঘিরে ঘড়ির কাঁটার অভিমুখে বা বিপরীত দিকে ঘোরে, তখন তাকে আমরা কি বলি, সার্কুলেশন। ক্লিয়ার? রোটেশন মানে কি, একটি গহ্বরকে কেন্দ্র করে সাইটোপ্লাজম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে,
আর সার্কুলেশন মানে কি? একাধিক কোষ গহ্বরকে কেন্দ্র করে সাইটোপ্লাজম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। রোটেশনের ক্ষেত্রে পরিণত উদ্ভিদ কোষের, আর সার্কুলেশনের ক্ষেত্রে অপরিণত উদ্ভিদ কোষে। রোটেশনে একটি কোষ গহ্বর আর সার্কুলেশনে একাধিক কোষ গহ্বরকে কেন্দ্র করে সাইটোপ্লাজম একদম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আশা করছি তোমাদের প্রোটোপ্লাজমীয় চলন অর্থাৎ সাইক্লোসিস কি ক্লিয়ার, এবং সাইক্লোসিস দুই প্রকার, রোটেশন এবং সার্কুলেশন তোমাদের জল। এরপর এর উদাহরণ অবশ্যই তোমরা দেখে নিয়েছো আমাদের পেজ থেকে, এবং যারা এই পেজটা কালেক্ট করতে চাও বা যারা লিখে নিতে চাও তারা লিখে নাও, যারা কালেক্ট করবে এবং পরবর্তী অধ্যায়গুলোর নোটস, সাজেশন, প্রশ্ন উত্তর তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপর কি রয়েছে? সিলিয়ারি চলন। ভালো করে বুঝবে। এককোষী ছত্রাক ও শৈবালের, এককোষী ছত্রাক ও শৈবালের সিলিয়া বা ফ্ল্যাজেলার সাহায্যে, সিলিয়া বা ফ্ল্যাজেলার সাহায্যে সক্রিয়ভাবে গমন পদ্ধতিকে বলে সিলিয়ারি গমন। কি বললাম? এককোষী ছত্রাক বা শৈবালের সিলিয়া বা ফ্ল্যাজেলার সাহায্যে সক্রিয় গমন পদ্ধতিকে বলে সিলিয়ারি গমন। ক্লিয়ার হয়েছে? অনেক সময় শুক্রাণুর মধ্যেও এ ধরনের চলন দেখা যায়, অনেক সময় শুক্রাণুর মধ্যেও এ ধরনের চলন দেখা যায়। এক্সাম্পল কি হতে পারে? ক্লামাইডোমোনাস। ক্লিয়ার? আশা করছি এই বিষয়টা একদম তোমাদের জল। এরপর কি রয়েছে? অ্যামিবয়েড চলন। দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের অনুপস্থিতিতে, মানে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না, তাই এখানে বলা হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের অনুপস্থিতিতে নগ্ন প্রোটোপ্লাজম যখন বাহ্যিক উদ্দীপকের দ্বারা প্রভাবিত হয়ে সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে অ্যামিবয়েড গমন বলে বা অ্যামিবয়েড চলন বলে। ভালো করে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের অনুপস্থিতিতে, ক্লিয়ার স্যার? নগ্ন প্রোটোপ্লাজম যখন বাহ্যিক উদ্দীপকের দ্বারা প্রভাবিত হয়ে সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে অ্যামিবয়েড গমন বলে। ক্লিয়ার? আশা করছি একদম জল। যেমন মিস্কোমাইসিটিস। ক্লিয়ার? এরপর কি রয়েছে? বৃদ্ধিজ চলন, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজনিত চলন। প্রথমে কি রয়েছে? নুটেশন বা বলন কাকে বলে? দেখো কি লেখা রয়েছে? কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি, অর্থাৎ উদ্ভিদের বর্ধনশীল কাণ্ডের আঁকা বাঁকা বৃদ্ধি হলো নুটেশন। তাহলে উদ্ভিদের বর্ধনশীল কাণ্ডের আঁকা বাঁকা বৃদ্ধি হলো নুটেশন। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে এটা। এরপর কি রয়েছে? হাইপোনেস্টি এবং এপিনেস্টি। এই দুটো একটা বুঝলেই অপরটা অটোমেটিক হয়ে যাবে। দেখো, ফান গাছ তোমরা সকলে দেখেছো বা কচু গাছ তোমরা সকলে দেখেছো কি জানি না, কিন্তু অবশ্যই কলা গাছ তোমরা সকলেই দেখেছো। এবং কলা গাছের পাতা যখন প্রথম সৃষ্টি হচ্ছে, নতুন কলা পাতা যখন বের হয়, তখন সকলেই লক্ষ্য করেছো যে এটা গুটিয়ে থাকে। এখন এই গুটিয়ে থাকার কারণটা কি? এর কারণ একটাই, যখন পাতার গঠন হচ্ছে তখন পাতার দুইটি পার্ট হয়, অর্থাৎ একটি সামনের অংশ, একটি পিছনের অংশ। অর্থাৎ
পৃষ্ঠভাগ আর অগ্রভাগ বা অঙ্কভাগ। এখন এই দুটি ভাগের মধ্যে যখন পাতা সৃষ্টি হচ্ছে বা প্রথম পর্যায়ে রয়েছে, তখন সামনের অংশের অর্থাৎ অগ্রভাগ বা অঙ্কভাগের কোষগুলো পিছনের ভাগের কোষ অপেক্ষায় বেশি বৃদ্ধি পায়। তাই এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে প্রথম অবস্থায় পাতাগুলো গুটিয়ে থাকে। এটাকেই আমরা কি বলছি? হাইপোন্যাস্টি চলন। তাহলে কি বললাম? হাইপোন্যাস্টি চলন হলো পাতার গঠনের প্রথম পর্যায়ে অঙ্কভাগের কোষগুলি পৃষ্ঠভাগের কোষ অপেক্ষায় বেশি বৃদ্ধির ফলে পাতা গুটিয়ে থাকে। একে হাইপোন্যাস্টি বলে। যেমন ফান, কচি কলাপাতা ও কচু পাতা জন্মাবার সময় আমরা লক্ষ্য করি। আশা করছি হাইপোন্যাস্টি ক্লিয়ার। ঠিক এর বিপরীত, অর্থাৎ পাতার গঠনের পরবর্তী পর্যায়ে পৃষ্ঠভাগের কোষগুলি সামনের বা অগ্র বা অঙ্কভাগের কোষের চেয়ে বেশি বৃদ্ধির ফলে পাতাটি সোজা হয়ে যায়। তাহলে পাতার গঠনের পরবর্তী পর্যায়ে সামনের ভাগের তুলনায় পৃষ্ঠভাগের কোষগুলো বেশি বৃদ্ধি পায়, তাই পাতা একদম সোজা হয়ে যায়। এটাকে আমরা বলছি এপিন্যাস্টি চলন। যেমন ফান ও কচু পাতার ক্রমবৃদ্ধি। এছাড়া তোমরা কলা পাতাতেও দেখতে পারো। আশা করছি তোমরা হাইপোন্যাস্টি, এপিন্যাস্টি এবং নুটেশন ক্লিয়ার। এছাড়া প্রকরণ চলন অর্থাৎ রসস্ফীতিজনিত চলন কোথায় দেখা যায়? বন চারালে। আশা করছি এই সমস্ত বিষয় তোমাদের একদম জল। এরপর আমরা কিছু কিছু প্রশ্ন করব, অর্থাৎ টোটাল 10টা প্রশ্ন হবে তোমাদের সামনে। তোমরা তার মধ্যে কটা পারছো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবে যে স্যার এই 10টার মধ্যে আমরা 10টাই পেরেছি, বা 10টার মধ্যে স্যার আমি 8টা পেরেছি। ক্লিয়ার? আর সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নটি। ফান গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসরকে আমরা কি বলবো? কোন চলন? ট্রপিক চলন, ন্যাস্টিক চলন না কেমোট্যাকটিক চলন? ফান গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়াকে আমরা কোন চলন বলবো? অবশ্যই কমেন্ট সেকশানে তুমি জানাবে এবং ভুল হলে আমি অ্যান্সার বলে দেব। অপশন এ, অপশন বি না অপশন সি? এরপর ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। প্রথম, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ট্রপিক চলন গতিপথ, একদম। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপর কি রয়েছে? এটি এক ধরনের রসস্ফীতিজনিত চলন, না। উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত, না। অক্সিনের প্রভাবে ঘটে না, এখানে ঘটে না, এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার এটা। আশা করছি ক্লিয়ার। এরপর উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কাণ্ডের, আরও একবার, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে, আলো মানে কি ফোটো, দিক মানে কি ট্রপিক, তাহলে আলো মানে ফোটো। ক্লিয়ার? আর ন্যাস্টিক মানে কি তীব্রতা,
এখানে কিন্তু দিক রয়েছে, তাই এটা কী হবে? ট্রপিক। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা প্রশ্ন উত্তর ছোঁব। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝে গেছো যে কিভাবে আমরা প্রশ্ন পড়েই করতে পারছি যে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে, আলো মানে কি? ফোটো, দিক মানে কি? ট্রপিক। ব্যাস, ক্লিয়ার? এখানে দেখো 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য এটা 4 নম্বর প্রশ্ন। যে জোড়টি সঠিক নয় তা শনাক্ত করো। ফোটোন্যাস্টিক চলন সূর্যমুখী, থার্মোন্যাস্টিক চলন টিউলিপ, সিসমোন্যাস্টিক চলন পদ্ম, আর কেমোন্যাস্টিক চলন সূর্য শিশির। আমরা অ্যান্সার জানি, সিসমো মানে স্পর্শ, এখানে কি রয়েছে? পদ্ম। তাহলে এটা ভুল, বাকিগুলো কিন্তু ঠিক। এখানে কি দিয়েছিল? সঠিক নয়, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। আশা করছি অ্যান্সার আমাদের কাছে ক্লিয়ার। এখানে এই প্রশ্নটা তোমরা পারবে আশা করছি। 17 নম্বর প্রশ্ন, কচি কলাপাতা গুটিয়ে থাকা এক প্রকার কি? অবশ্যই তোমরা জানাবে এ, বি, সি না ডি। অবশ্যই এখানে কোনোটি নয়, হবে না। কি কি রয়েছে? এপিনেস্টি, হাইপোনেস্টি আর সিসমোনেস্টি। তোমরা জানো সিসমোনেস্টি হবে না। যারা পড়েছো, যারা ক্লাসটা করলে তারা জানো এই দুটোর মধ্যে একটা হবে, আর যারা ক্লাস করোনি তারা শুধুমাত্র এইটাই যেহেতু পড়েছো তাই এটাই অ্যান্সার করবে, আর নয়তো কোনোটি নয়, এটা অ্যান্সার করে চলে আসবে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে জানাবে। এরপর তোমাদের জন্য এই প্রশ্নটি 6 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনের নাম কি? অবশ্যই দেখো এই প্রশ্নটা তোমরা পারছো কি। বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে এই প্রশ্নটা একটু ভালো করে দেখো, লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূলে ড্যাশ চলন দেখা যায়। কে পারছো অবশ্যই জানাবে। আমি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি, লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল কোন দিকে যায়? কিছুটা দূর মাটির নিচে গিয়ে আবার মাটি থেকে উপরের দিকে উঠে যায়। যেমন সুন্দরী গাছের আমরা শ্বাসমূল দেখি, এটাকে আমরা কোন চলন বলবো? জিওট্রপিক। কিন্তু তার মধ্যে কোনটা অবশ্যই তোমরা জানাবে। এছাড়া এই প্রশ্নটি দেখো 7এরটা, ড্যাশ এ সার্কুলেশন বা আবর্তন গতি দেখা যায়। উদ্ভিদের কাণ্ডে ড্যাশ ও মূলে ড্যাশ চলন ঘটে। এই টাইপের শূন্যস্থান পূরণ কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এরপর এখানে একটি ঠিক বা ভুল তোমাদেরকে বলতে হবে। জুঁই ফুলের পাপড়ি রাতে প্রস্ফুটিত হয়, এটি এক প্রকারের কেমোন্যাস্টিক চলন। জুঁই ফুলের পাপড়ি রাতে প্রস্ফুটিত হয়, এটি এক প্রকারের কেমোন্যাস্টিক চলন। এটা ঠিক না ভুল অবশ্যই জানাবে। এই 10টি প্রশ্ন তোমরা পারছো কি পারছো না অবশ্যই জানাবে 10-এ কত পেলে। এরপর আমরা হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন কমপ্লিট করব। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তার কারণ তোমরা ভিডিও দেখছো এবং নোটস তৈরি করছো কিন্তু কিছু জানাচ্ছ না, এটা কিন্তু খুব একটা ভালো বিষয় নয়। তাই তোমরা বুঝতে পারলে জানাও, স্যার বুঝতে পারছি। যদি বুঝতে না পারো, কোনো জায়গায় অসুবিধা হলে সেটাও জানাও। অবশ্যই তোমাদের 1-2 কমেন্টের অপেক্ষায় প্রত্যেকটি ভিডিও আমরা করি। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।